স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? ইউনূস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে শারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টর পন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি, গ্রাজুয়ালি, ধাপে ধাপে শারিয়া আইনের দিকে মুভ করব ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে, এদেশের আসল পরিচয়। চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন, মেঘনা গুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন? মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে। এই মেঘনা গুমতি, এখানে 3টা ব্রিজ, কাঁচপুর সহ এই 3টা ব্রিজের নির্মাণ কাজ, রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। কাকে? জাপানের কোম্পানি। নির্মাণ শেষে 738 কোটি টাকা বেঁচে গেছিল, এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে। কত টাকা? 738 কোটি টাকা। যত প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার, তৎকালীন সরকার 2019-এর সরকার, কারা ছিল তো জানেন? এই 2019-এর সরকার তাদেরকে দিয়েছে। তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল, এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে। আমরা কেন এমন হইতে পারলাম না? জাপানের ওরাও মানুষ, আমরাও মানুষ, তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? বাংলাদেশের 2টা উদাহরণ দেয়। 1 নম্বর উদাহরণ, গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল, তো হেলিকপ্টারে গিয়েছিলাম। ফেনী জেলা যখন পার হচ্ছি, আমি দেখলাম 3টা উইন্ডমিল। উইন্ডমিল চিনেন তো? বিশাল পিলার, 3টা-4টা পাখা থাকে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটা। মুহুরী প্রজেক্ট বলে এটা, সম্ভবত মুহুরী প্রজেক্ট। তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। তো আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয় হুজুর একটু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না মানে? বলে হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই। দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আয় রে, জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা। প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না।
জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ, স্কিল, ক্যাপাসিটি অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে, তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে, আর মানুষকে হারাতে পারে কেউ? জোরে বলো যশোর, মানুষকে হারাতে পারে কেউ? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গুণ উন্নতির শিখরে চলে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইয়েরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম, সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই, অল্প বেতন পায়, কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার 3 গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না, দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব। আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক কিনা বলেন? সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে। মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা, তাকে ওইভাবে কাজে লাগাতে হবে। সবার A+ পাওয়ার কোনো দরকার নেই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় A+ না পাইলে কই তুই কি করলি, পাশের বাড়ির ছেলে A+ পাইছে, যা ওর পা ধোয়া পানি খা। কি খা? আমি ভাবছি যে পা ধোয়া, A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে। এরকম লেখা থাকবে, A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই A+ গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা A+, একটা A গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে। ওদের মনোবল ভাঙবেন না, খবরদার, খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ, আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক। আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালু আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের
স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি, মোরালিটি ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ে ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে